আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যেই প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড চালু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐতিহাসিক পদক্ষেপে নারীদের স্বাবলম্বী করার অঙ্গীকার। যুদ্ধ শুরুর পর অন্যতম ভয়াবহ রাত পার করল ইরান। আবারও স্কুল ও সামরিক স্থাপনায় বোমা বর্ষণ। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা তেহরানের। ট্রাম্প বলছেন শেষের পথে যুদ্ধ, প্রভাবে তেলের বিশ্ববাজারে ভারত থেকে দেশে ঢুকছে ডিজেল, দিনে 5 লিটার তেল পাবে মোটরসাইকেল। ফিলিং স্টেশনে এখনো তীব্র চাপ। সাবেক প্রসিকিউটর সাইমন ঘুষ চাওয়ায় শতভাগ প্রশ্নবিদ্ধ হয়েছে ট্রাইব্যুনালের বিচার। মন্তব্য চিফ প্রসিকিউটরের, হেফাজতে নেওয়া হয়েছে মামলার নথি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজধানীর করাইল, সাততলা ও ভাসানটেক বস্তির নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার মাধ্যমে শুরু হলো ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রকল্প। দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যে প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার করেন। করাইল বস্তিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে 15 জন নারীকে কার্ড তুলে দেন। আগামী 5 বছরের মধ্যে দেশের 4 কোটি নারীর কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ফ্যামিলি কার্ড তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এ সময় তারেক রহমান বলেন, আগামী মাস থেকে শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে কিছু ক্ষেত্রে সময় লাগলেও জনকল্যাণের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে তিনি একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। এ সময় তিনি দেশ গড়ার কাজে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। প্রাথমিকভাবে দেশের 13টি জেলার 15টি ওয়ার্ডে প্রায় 37,567 জন এই ফ্যামিলি কার্ডের আওতায় আসছেন। আজকে আমার জন্য যেমন একটি ইমোশনাল দিন, আমি মনে করি আমার সরকার এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক এবং একটি ইমোশনাল দিন আজকে। আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র শুরুর পর সবচেয়ে ভয়াবহ রাতগুলোর একটি পার করল ইরান। সোমবার রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় রাতভর শোনা গেছে একের পর এক বিকট বিস্ফোরণের আওয়াজ। মঙ্গলবারও ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। দাবি টার্গেট করা হয়েছে নতুন নতুন মিসাইল, ড্রোন লঞ্চার ও বিভিন্ন সামরিক স্থাপনাকে। আরও একটি স্কুলসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় বোমা বর্ষণের অভিযোগ তুলেছে তেহরান। 10 দিন পেরিয়ে 11তম দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ। সময়ের সাথে সাথে ইরান জুড়ে হামলার মাত্রা আরও বাড়িয়েই চলেছে যৌথ বাহিনী। সোমবার রাতভর তেহরান জুড়ে চলেছে অনবরত বোমাবর্ষণ। মঙ্গলবারও বিরামহীন হামলা অব্যাহত রেখেছে আইডিএফ ও মার্কিন বাহিনী। দুদেশেরই দাবি তাদের লক্ষ্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা। মুহুর্মুহু বিস্ফোরণে রাজধানীর পশ্চিমাঞ্চলীয় কারাচ শহর হয়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এলাকাটিতে যৌথ বাহিনীর হামলায় টার্গেট হয়েছে বিপ্লবী গার্ড, আইআরজিসির কমান্ড সেন্টার ও কার্যালয়। কুদস ফোর্সের একটি কমান্ড সেন্টার ধ্বংসের দাবিও করেছে ইসরায়েল। ইস্পাহানে টার্গেট হয়েছে মিসাইল তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সিরাজ শহরেও আক্রান্ত হয়েছে সামরিক স্থাপনা। নাজারাবাদ, আন্দিশে ও শাহরিয়ারে হামলার শিকার হয়েছে বাসিস ফোর্স ও বিপ্লবী গার্ডের ঘাঁটি। আহভাস ও সিস্তান বালুচিস্তানেও পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। ওয়াশিংটন জানিয়েছে গত 10 দিনে ইরানের 5,000 স্থাপনায় হামলা চালিয়েছে তারা। ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের নৌবাহিনীর 50টির বেশি জাহাজ। বেসামরিক স্থাপনাতেও নির্বিচার বোমাবর্ষণের অভিযোগ তুলেছে ইরান। দাবি, নতুন করে খোমেইন শহরে আরও একটি স্কুলে হয়েছে হামলা। ইস্পাহানে সরকারপন্থীদের সমাবেশ চলাকালীন কাছাকাছি এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। এদিকে যুদ্ধের প্রথম দিনই মিনাবের গার্লস স্কুলে ভয়াবহ হামলায় ব্যবহার করা হয়েছিল যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক মিসাইল। ভিডিও ফুটেজ বিশ্লেষণে উঠে এসেছে এই তথ্য। এরপর
বিশ্ববাজারে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন বিভিন্ন দেশের উপর থেকে তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেছেন, হরমুজ প্রণালী খোলা রাখতেও ব্যবস্থা নিচ্ছেন। তার হুঁশিয়ারি, হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ থাকলে 20 গুণ শক্তিশালী হামলা হবে ইরানে। ট্রাম্পের এসব বক্তব্যের পরপরই চাঙ্গা হয়ে ওঠে এশিয়ার শেয়ার বাজার। বিশ্ববাজারে বড় ধরনের দরপতন হয় অপরিশোধিত তেলের। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, তেহরানের পাল্টা জবাব, হরমুজ প্রণালী বন্ধ, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, যার জেরে টালমাটাল হয়ে পড়ে তেলের দাম। সোমবার ব্যারেল প্রতি $120 পর্যন্ত পৌঁছে যায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। অস্থির এই সময়ে ডোনাল্ড ট্রাম্প বললেন, জয় নিকটেই, খুব শিগগিরই বন্ধ হবে যুদ্ধ। কেবল তাই নয়, তেলের বাজারে অস্থিরতা কমাতে নানা উদ্যোগের কথাও জানালেন। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, হরমুজ প্রণালী বন্ধ রাখলে আরও 20 গুণ শক্তিশালী আঘাত হবে ইরানে। অপারেশন এপিক ফিউরির পাশাপাশি আমরা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার দিকেও নজর দিচ্ছি। একটি সন্ত্রাসী সরকারকে পুরো বিশ্বকে জিম্মি করে জ্বালানি সরবরাহ বন্ধ করতে দেব না। ইরান যদি তেমন কিছু করে, তাদের আরও বহুগুণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। এত দ্রুত শেষ করে দেব, আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। জ্বালানি সরবরাহ স্বাভাবিক মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে আসামির পরিবারের কাছ থেকে কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগী প্রসিকিউটর সাইমুম রেজার কাছে থাকা মামলার নথি হেফাজতে নিয়েছে প্রসিকিউশন। নতুন চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ট্রাইব্যুনালের অতীতের সকল কার্যক্রম যাচাই বাছাই করা হবে। সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে জুলাই হত্যাকাণ্ডের মামলা থেকে বাদ দিতে 1 কোটি টাকা ঘুষ দাবি সংক্রান্ত ফোনালাপ ফাঁস হওয়ার পর আজ সব প্রসিকিউটরদের নিয়ে বৈঠক করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তারপর এসব সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান তিনি। বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টিকে ট্রাইব্যুনালের জন্য দুঃখজনক ও বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার শামিল বলে উল্লেখ করেন তিনি। পার্টিকুলারলি সেই মামলাটা আমি আজকে তাৎক্ষণিকভাবে যার কাছে ছিল আমি সেটা কল ফর করেছিলাম, করে আমি এই কেসটা প্রাথমিকভাবে এটার সম্পর্কে আমি খোঁজখবর নিয়েছি। এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয় এবং এটা তো সঙ্গত কারণেই যে এরকম প্রশ্ন উঠবে কেন। আন্তরিকভাবে আমি খুব কষ্ট পেয়েছি এই জায়গাটায়। অভিভাবক শূন্য দুর্নীতি দমন কমিশন সপ্তাহ পেরোলেও নতুন চেয়ারম্যান কমিশনার নিয়োগে গঠন করা হয়নি সার্চ কমিটি। এই অবস্থায় কে হচ্ছেন দুদকের নতুন অভিভাবক তা নিয়ে চলছে নানা হিসেব নিকেশ, তদবির। তবে নতুন চেয়ারম্যান যিনি হন না কেন, সাবেক দুদক সংস্কার কমিশন প্রধান ও টিআইবি নির্বাহী পরিচালক বলছেন,